প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনারা রয়েছেন আতশি কাঁচের নিচে। আপনাদের সুবর্ণদেরা মনে করে আপনারা এমন কিছু করবেন না যাতে বিতর্কিত হন, আর আপনার প্রতিপক্ষরা মনে করে আপনারা এমন কিছু করেন যাতে আপনারা সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে সেনা প্রধানের সঙ্গে দেখা করা নিয়ে আপনাদের দুই নেতার যে ফেসবুক স্ট্যাটাস এবং এরপরে আরও কয়েকজন নেতার যে প্রতিক্রিয়া, সেই বিষয় নিয়ে কিন্তু তুমুল বিতর্কের সুযোগ তৈরি হয়েছিল। যে কোনো কারণে হোক সেটা থেমেছে, কোনো না কোনোভাবে থেমেছে। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বিতর্ক তৈরি করবে, এটাই স্বাভাবিক। আপনারা এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করছেন দল থেকে? যে বিষয়টি আপনি প্রথমে একটি কথা বলছেন যে আতশি কাঁচের নিচে আমাদের যে অবস্থান এবং সবাই আমাদেরকে খুব পূত পবিত্র বিশুদ্ধ রূপে আমাদেরকে দেখতে চান। তা আমরাও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই সেই সংস্কৃতিটা পরিবর্তন করে আমাদের একটা নতুন রাজনৈতিক ধারা, নতুন বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত হোক। ফলে এই জায়গায় যেহেতু আমরা এখানে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উদ্যোগে নেমেছি, সেক্ষেত্রে এখন বর্তমান রাজনৈতিক যে সংস্কৃতি আছে, যেটা বিগত ৫৪ বছর ধরে আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি চলে আসছে, সেই সংকুল বলেন কিংবা হচ্ছে সেই সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা যখন একটা নতুন সংস্কৃতির রাজনৈতিক সংস্কৃতি শুরু করছি, সেখানে কিছু কিছু জায়গায় আমরা বেশ বাধার সম্মুখীন হচ্ছি, আবার নতুন কিছু আমরা শুরুও করেছি। এবং এই যে নতুন কিছু শুরু করার মধ্য দিয়ে আবার এই যে কথা বলতে আছে না, যে একটা যে আপনি যখন কোনো একটা জায়গা পরিষ্কার করবেন, তখন সেখানকার কিন্তু স্পট কিন্তু আপনার গায়ে আবার এসে পড়ে। ফলে এখানে দুটো রিস্কই আছে। একটা হচ্ছে পরিষ্কার করার মিশনে নামলে যেভাবে হচ্ছে ওইটার কিছু আপনার হচ্ছে কলঙ্ক আপনার গায়েও এসে পড়ে। আবার একই সাথে এটা আমাদেরকে এই রিস্কটা নিয়ে, অর্থাৎ আমরা একটা বলা চলে শার্প জি, ইয়ার উপর দিয়ে হেঁটে যাওয়া, মানে বাম ডানে কোথাও একটু স্লিপ কাটলে আমাদের জন্য বিপদটা খুব গভীর। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখানে সেনাপ্রধানের বিষয়ে যে বক্তব্যটা এখানে আসছে, বিষয়টি আসলে সেনাপ্রধান নয় কিংবা হচ্ছে বাংলাদেশের একটি সার্বভৌমত্ব কিংবা সভারেন্টি ফোর্স তাদের বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে আওয়ামী লীগের প্রশ্ন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের প্রশ্ন। কারণ আপনি যদি দেখেন স্বাধীনতা পরবর্তীতে এখানে একটা প্রশ্নের জবাব আমরা চাইবো আপনার কাছে। সেটি হলো যে সেনা প্রধানের সঙ্গে এই দুইজন নেতা দেখা করতে চাইলেন কেন? বিষয় যেটি হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আপনারা জানেন যে একটি অভ্যুত্থানের পরবর্তী সময়, যেহেতু অভ্যুত্থানে যারা মহানায়ক ছিলেন, অভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা আপনিও দেখবেন যে হঠাৎ করে আপনার এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে, আপনি আমার পরিচিত আমাকে ফোন দিলেন জি, জি, যে এরকম হচ্ছে। এটা কি হচ্ছে। তো তাদের যেহেতু অভ্যুত্থানের ফেজ, ফলে রাষ্ট্রের যে কোনো সমস্যায় তাদেরকে অনবরত মানুষ হচ্ছে ফোন করে যে ভাই রাইট। এই আমার এই এলাকায় পুলিশ নাই, এলাকায় আওয়ামী লীগ হাঁটছে, তাকে অ্যারেস্ট করান, আমাদের অমুক জায়গায় পুলিশ মামলা নিচ্ছেন, আমার এলাকায় ডাকাতি হচ্ছে। ফলে এই ধরনের নানা ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে অভ্যুত্থান পরবর্তীতে আইন শৃঙ্খলার বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে তাদেরকে অনেক সময় রেসপন্স করতে হচ্ছে, মানুষের সাথে গিয়ে কথা বলতে হচ্ছে, মানুষের সমস্যা শোনা লাগছে। এটা এখনো রয়েছে। এখনো সেই অবস্থানটা রয়েছে। জি। সেই ধারাবাহিকতায় আপনার হচ্ছে যে দেখা গেছে যে তাদের সাথে কথা বলার একটা প্রয়োজন অনুভব করছে, যে আসলে বিগত প্রায় ৪ মাস ধরে কিন্তু আমাদের হচ্ছে সেনাবাহিনী কিন্তু এখানকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কাজ করছেন। সেই জায়গা থেকে প্রয়োজন অনুভব করছেন তাদের সাথে, যে হয়তো বর্তমান যে পরিস্থিতিটা আছে এই বিষয়টি কিভাবে, কারণ লাস্ট প্রায় ১ মাস ১৫ দিনে বলা চলে যে আইন শৃঙ্খলার অবস্থা খুব খুবই মারাত্মক অবস্থা ধারণ মারাত্মক করেছিল। অবনতি হয়েছে। নানাভাবে হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে সাবোটেজ করার চেষ্টা করছে। তো ওই প্রেক্ষাপটে আসলে মূলত আমার কাছে মনে হচ্ছে যে তাদের বসার এই উদ্যোগটি ছিল। আবার একটা সংকট তৈরি হয়েছে, সেটা হলো সার্জিস আলমের গাড়ি বহর। এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আবার সেখানে আপনাদের আরেকজন নেত্রী, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উনি আবার ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন, তার জবাব আবার সার্জিস দিয়েছেন। প্রশ্ন হয়েছে যেটা, সেটি হলো যে এই বিষয়গুলো দলীয় ফোরামে আপনারা আলোচনা যান না কেন? এখানে দুটি বিষয় ঘটে। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একটা বড় জিনিস পরিবর্তন করতে চাই। সেটা হচ্ছে
সর্বোচ্চ নেতৃত্বকে প্রশ্ন করা এবং সেটা শুধু দলীয় ফোরামে নয় এবং জনতার সামনে তাকে মুখোমুখি করা। আপনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিহাসে এখন পর্যন্ত আপনার ৮১ সাল থেকে ২০২৫ সাল আজকের পর্যন্ত মানে সর্বোচ্চ বৃহৎ দলের কিন্তু একজনই চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছে। অপরদিকে একজন জাস্ট এই আগস্টে তার উৎখাত হয়েছে, কিন্তু এখনো তিনি দলীয়ভাবে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী। তো ফলে যেটি হচ্ছে যে কখনো কি আপনারা দেখেছেন তাদের সমালোচনা তো দূরের কথা, প্রশ্ন করে কেউ দলীয়ভাবে পরবর্তী রাজনীতিতে করতে পারছে কিনা এরকম নজির কিন্তু নজির নাই। নাই। ফলে আমরা এখানে প্রথম আমাদের রাজনৈতিক এখানকার যে সংস্কৃতি যেটা হচ্ছে যে নেতৃত্বকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখা এবং তাদেরকে সেই জবাবদিহিতাটা শুধু দলীয় ফোরামে না, দলীয় ফোরামে সে জবাবদিহিতা বাধ্য থাকবে এবং একই সাথে রাজনীতিবিদরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের একটা বড় অংশের সাথে তাদের একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। ফলে এই জবাবটা সে জনগণের কাছেও সে ট্রান্সফার স্বচ্ছ থাকবে, স্বচ্ছ কাচের মতন তার থাকবে। তিনি যেটাই করেন কি কারণে করেছেন সেই ব্যাখ্যাটা জনগণের সামনে থাকবে। ফলে আমাদের সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে এখানে দলীয় ফোরামে তাকে যেভাবে হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে তাকে প্রশ্ন তোলা হয়েছে এবং তার জবাব চাওয়া হয়েছে, একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তার হচ্ছে এই বিষয়টি চাওয়া হচ্ছে। তবে অনেকে দু এক জায়গা থেকে এটিও বলেছেন যেহেতু সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে করার ফলে অনেকে আবার ভাবছেন যে এটা আসলে আমাদের দেশের মানুষ তো আসলে এই সংস্কৃতিটার সাথে পরিচিত না বা হচ্ছে আপনার এটার কি বলে মানে অভ্যস্ত না রাজনৈতিক এই সংস্কৃতির ক্ষেত্রে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ দেখেন, অন্যান্য দলগুলো হচ্ছেন একক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি থাকে এবং ওই ব্যক্তির পরিবর্তনে বিকল্প খোঁজা হয় যে তার পরবর্তীতে কে মানে ধারাবাহিক উত্তরসূরি খোলা হয়। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক দল হিসেবে আমাদের এখানে হচ্ছে মানে সমন্বিত নেতৃত্ব, লিডারশিপ। আপনি এখানে এককভাবে আমাদের দলের দায়িত্ব হিসেবে, আমরা এটাকে দায়িত্ব বলি। বর্তমানে আহ্বায়ক হিসেবে আছে নাহিদ ইসলাম, কিংবা সদস্য সচিব আক্তার হোসেন, এরপর মুখ্য সংগঠক হিসাবে হাসনাত সার্জিস, সমন্বয়ক নাসির আব্দুল রহমান। এই যে ধরেন লিডারশিপের যে হচ্ছে আপনার দায়িত্ব ভাগ করে দেওয়া, এখানে কিন্তু সম্মিলিতভাবেই হচ্ছে একটা নাগরিক পার্টি। এখানে এককভাবে হচ্ছে আপনার কোনো একক ব্যক্তি নাই। স্বাধীনতা দিবস আমাদের গতকালকে উদযাপন হয়েছে, মহান স্বাধীনতা দিবস। সেই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে সবকিছু হচ্ছে ব্যক্তি নামে স্লোগান, শুধু এক ব্যক্তির নামে স্লোগান, এক ব্যক্তির নামে পোস্টার, এক ব্যক্তি কেন্দ্রিক যে মানে ব্যক্তিতন্ত্রের এবং ব্যক্তিকে একটি প্রশ্নের ঊর্ধ্বে তুলে একটা হচ্ছে তাকে নির্মাণ করে মূলত কিন্তু ফ্যাসিবাদের বীজ কিন্তু আসলে এই জায়গায় শুরু করা হয়। মানে আপনার আওয়ামী লীগ করছে না যে শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু পরিবার নিয়ে কোনো কথা বলে তাকে হচ্ছে মানহানি মামলা, মানে ধর্মের জায়গায় তাকে নিয়ে হাজির করানো, মানে ধর্মের যে অনুভূতি এর চেয়ে বেশি ছিল, এর চেয়ে বেশি জায়গা ছিল। কারণ ওই তো পরিবারের এই ব্যাপারে চর্চাটা কিন্তু বাংলাদেশের পরিবারের ব্যাপারে সামান্য কথা বলে দেশ ছাড়া হয়েছে এমন নজির কিন্তু রয়েছে, যে এমন নজিরও আছে। তো সেই জায়গা থেকে আমাদের এখানে কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারেই আপনার নতুন পজিটিভ, যেটি হচ্ছে যে আমরা কোনো একক ব্যক্তি নির্ভর নয় এবং এখানে কালেকটিভ লিডারশিপ ডেভেলপ করতেছে এবং সেখানে সকলেই কিন্তু পারস্পরিক নেতৃত্বের জায়গায় কিন্তু স্বচ্ছ থাকার চেষ্টা করছে। কিন্তু একটু বিভ্রান্তি তো হচ্ছেই। যেমন ধরুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পিং করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। এখন প্রশ্ন হলো যেটা, সেটি হলো যে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন ওকে ঠিক রয়েছে, কিন্তু কিছু কিছু ব্যাপার কিন্তু দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে দল থেকেই বলা উচিত এবং আপনার বোধহয় একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটি সিদ্ধান্তের মতনই আর কি এখন পর্যন্ত আমাদের আরো আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। সেটি হচ্ছে যে দলের নেতৃত্বে যারা আছেন তখন আর সে কিন্তু ব্যক্তি থাকেন না, তিনি দল হিসাবে থাকেন। আমি যখন একটি বক্তব্য কিংবা হচ্ছে একটি স্ট্যাটাস দিব তখন এটা আমার ব্যক্তি আদিবের দায় থাকবে না, তখন আমার পুরো নাগরিক কমিটির, আমার সেই পঞ্চগড়ের তেঁতুলিয়া বলেন কিংবা হচ্ছে সেখানে যে আমার নাগরিক কমিটি দায়িত্ব পালন করছে তার দায়, সেও কিন্তু আমার এই স্ট্যাটাসের কারণে বক্তব্যের কিন্তু দায় কিন্তু তার উপরে গিয়ে হচ্ছে পড়বে। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্যটা হচ্ছে দলীয়ভাবে রাজনৈতিক জাতীয় সব কিছু বিষয় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা দলের যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, দলের বিভিন্ন যে নীতিমালা সেটার সাথে সামঞ্জস্য রেখেই হচ্ছে এই বক্তব্যটা তারা প্রকাশ করবে। প্রসঙ্গে ইফতার পার্টি, আপনি জানেন গত 15 বছরে যা হয়নি এবার তাই হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো বিশাল বিশাল ইফতার পার্টি করেছে এবং সংখ্যাও অনেক অনেক গুণ বেশি। আপনারা কিছু করেছেন কিন্তু সংখ্যাটা তত বেশি না, করেছেন। কিন্তু
আমরা দেখেছি যে সব রাজনৈতিক দল কোন জায়গায় ইফতার পার্টি করলো, কত টাকা খরচ হলো, কত গেস্ট আসলো, এই নিয়ে প্রশ্ন ওঠে নাই। এবং আপনি জানেন যে মিরপুরের পল্লবীতে একটি দলের পক্ষ থেকে ইফতার বিতরণের জন্য 2 শতাধিক ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পগুলির গড়পড়তা 10,000 টাকার মতো খরচ হচ্ছে প্রতিদিন। এবং এমনও শোনা যাচ্ছে যে এই ক্যাম্পগুলো পরবর্তী সময় হয়তো ইলেকশনের ক্যাম্পে রূপান্তরিত হতে পারে। কিন্তু এই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন উঠাচ্ছে না। কিন্তু আপনারা কোথায় ইফতার পার্টি করলেন, কোথায় করলেন না, সেই নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে। এখন একটা বিষয় আসলে সবাই জানতে চায় যে অন্যান্য বিরোধী দলের অর্থের উৎস কি আমরা জানি, আর ইতিমধ্যে মানুষ আরও বেশি করে জেনে গেছে। কিন্তু আপনাদের অর্থের উৎস আমরা জানি না, যে আপনাদের অর্থটা কিভাবে আসে। এটা বড় একটা প্রশ্ন, কারণ এই দুর্নীতিমুক্ত রাজনীতিতে একটা বড় অঙ্গীকার আপনাদের। মানুষ জানতেও চায় যে তারা যে ইফতার পার্টিগুলি করছে কিভাবে করছে। প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের সামনে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমাদের জন্য এটা, আমরা যারা তরুণরা নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চাই, সেটা আমাদের জন্য এটা খুবই মানে এটা কি বলে, কোনো উদাহরণ নেই। আমাদের 50 বছর 54 বছর ধরে জি, জি। যে যারা বলে যে রাজনীতি করছে, 40 বছর ধরে রাজনীতি করছে, তাদের রাজনৈতিক লাইফ, তারা এমন কোনো উদাহরণ সৃষ্টি করে যেতে পারেননি যেটাকে আমরা অনুসরণ করতে পারছি। ফলে আমাদেরকে নতুন উদাহরণ তৈরি করতে হচ্ছে। একেবারেই একেবারে। এই জায়গাটা থেকে আমাদের কিন্তু এই যে বিষয়টা কিন্তু কেউ বিবেচনা করছে না। ফলে আমরা যেটা দেখছি যে আমাদের এখানে একটা রাজনৈতিক দলের মানে পলিটিক্যাল ফাইন্যান্সটা কি হবে, এর পলিসি কি হবে, নীতি কি হবে, কোনো সেটার কিছু কিন্তু সঠিক স্পষ্ট কোনো নাই। উদাহরণ নাই। কোনো কিছু ফলে নেই। আমরা চেষ্টা করতেছি এখানে নতুন কিছু নীতিমালা তৈরি করতে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যেমন আমাদের প্রত্যেক সদস্য, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে যারা থানা উপজেলা পর্যায়ে কাজ করছেন, তারা প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু তাদেরকে নির্ধারণ করা হয়েছে, যেটা আমরা আগে নাগরিক কমিটি থাকতে আমাদের কেন্দ্রীয় সদস্যের ন্যূনতম 1,000, মানে এটা ন্যূনতম। যার বেশি সক্ষমতা সে 10,000 দিত, 50,000ও দিত, ওইটা অনেকে। হিসাব নেই, এইটা কিন্তু ন্যূনতম ন্যূনতম 1,000। জেলা উপজেলা এটা গেল হচ্ছে মান্থলি ধরলে। এছাড়া হচ্ছে আমাদের যখন একটা কর্মসূচি ফিক্সড করা হয় যে উপজেলা, যেমন মিরপুর মডেল একটা কর্মসূচি করবে ইফতার মাহফিল। ফলে মিরপুর মডেল থানার যারা প্রতিনিধি সদস্য আছেন তারা নিজেরা কন্ট্রিবিউট করে কিন্তু ওই প্রোগ্রামটা আয়োজন করেন। এবং এর পাশাপাশি কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন, সরাসরি মিছিল মিটিং করতে পারে না, তাদের একটা কন্ট্রিবিউশন থাকে। আমাদের সদস্য ফর্ম অলমোস্ট রেডি হয়ে গেছে। সেই সদস্য ফর্মগুলো আমাদের বিতরণের মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর কি এখানে উঠবে। পাশাপাশি আমাদের হচ্ছে সামনে আপনার সদস্য ফর্মের মূল্য কত ধরেছেন? আমরা এখন পর্যন্ত ন্যূনতম 100 টাকা আর কি সদস্য ফর্ম ধরা হয়েছে, এবং সেটা এটার মাধ্যমে মানে ন্যূনতম হিসাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে ক্রাউড ফান্ডিং এর কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত নেই। সেই জায়গাটা আমরা ভাবছি কিভাবে একটি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দলের ফান্ডিংটাকে ভালো করে করা যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তীতে আমাদের এখানে যারা ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি আছে, মানে ধরেন এটার লেখা বই, টক শো কিংবা হচ্ছে কলাম লেখা নানা ধরনের, এর কিন্তু 50% কিন্তু আমাদের পার্টির ফান্ডে জমা দিতে হয়। ধরেন আমরা যে টক শোগুলো করি, সে টক শোর কিন্তু 50% কিন্তু আমাদেরকে, 50% আমাদেরকে পার্টির ফান্ডে জমা দিতে হয়। একই সাথে সামনে প্রকাশনার কিছু ব্যবস্থা করা হবে, যে প্রকাশনার বিক্রির মাধ্যমে টাকা আসবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কেউ বলছে না মোটেও, সেটি হচ্ছে যে আপনার আমাদের দলের যে আহ্বায়ক আছেন, তিনি কিছুদিন আগে সদ্য তথ্য মন্ত্রণালয়তে উপদেষ্টার দায়িত্ব থেকে কিন্তু সরে আসছেন। এরপরও কিন্তু আপনি দেখবেন যে আমাদের বেশ কয়েকটি টেলিভিশন তাকে জড়িয়ে মিথ্যা নিউজ করছে। তো এটি দ্বারা দুটি জিনিস প্রমাণিত। একটি জিনিস হচ্ছে যে আমরা মিডিয়ায় কোনো ধরনের সেন্সরশিপ করতেছি না। মানে একটি দলের সর্বোচ্চ নেতৃত্ব আহ্বায়কের নামে, বাই নামে, তার নামে হচ্ছে ধরেন হচ্ছে তাকে মিথ্যা তথ্য দিয়ে হচ্ছে নিউজ দশতলা করতেছে। ভবনের মালিক, হ্যাঁ, এগুলো নিউজ করতেছে। তার মানে এটা হচ্ছে কারো উপর যে আমাদের নিয়ন্ত্রণ নাই কিংবা হচ্ছে আমরা যে প্রেশার দিতে পারছি না, সেটারও কিন্তু একটা বিষয় সুস্পষ্ট হয়। তার মানে এটার আবার একটা ভালো দিক হচ্ছে আমরা কাউকে ব্ল্যাকমেইল করে, যেটাকে বলা হয় চাঁদাবাজি করা কিংবা হচ্ছে বাধ্য করা, যে আমরা কিন্তু কাউকে বাধ্য করছি না। ফলে অনুদানের ক্ষেত্রে যেটা হয়, কেউ যদি স্বেচ্ছায় দেয় সেটাকে আপনি অনুদান হিসাবে গ্রহণ করতে পারেন। অনুদান কারা দিচ্ছে এটা প্রকাশ করা যায় না। অনুদান প্রকাশ করার ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা তো খুবই অল্প পরিমাণ দেয়, আর এটা না, যারা অনেকে বড় পরিমাণ দেয়। না বড় পরিমাণ দেওয়ার ক্ষেত্রে যেটি ঝামেলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনার কারণ যেটা তারা সব হয়, দলই কিন্তু দেয়, এটা আপনি নিশ্চয়ই জানেন যে একজন বড় ব্যবসায়ী আপনাদেরকে একটা বড় টাকার অনুদান দিল,
জি। এই ভদ্রলোক কিন্তু বিএনপিকে দিবে, জামাতকেও দিবে। না, বড় ব্যবসায়ীর কাছ থেকে এখন পর্যন্ত আমাদের বড় অনুদান গ্রহণ করা হয়নি। কিন্তু একটা অপপ্রচার কিন্তু এটা চলছে, খেয়াল অপপ্রচার করেছেন অলরেডি, আপনি? এটা শুধু অপপ্রচার এমন ভাবে অপপ্রচার চলছে মনে হয় উনি নিজেই টাকা গুনে দিয়েছে আপনাদের। অবস্থাটা এমন, এভাবে কথা বলে। এভাবে যারা বলছে, দেখেন আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন যারা আসলে সাংবাদিক দাবি করেন কিন্তু ন্যূনতম পেশাদারিত্বের জায়গায় তারা রক্ষা করেন কিন্তু না। কেউ কেউ টক শোতে এসে শুধুমাত্র বলার চেষ্টা করেন। শুধুমাত্র অ্যাক্টিভিজমের মানে সাংবাদিকতা এবং অ্যাক্টিভিজম দুটাকে এক ধরনের মিক্স করে ফেলেন। তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তারা অনেকে বলছেন যে বড় দুইটি অলিগার গ্রুপ হচ্ছে আমাদেরকে হাজার কোটি টাকা দিয়েছে। তাহলে সেটা প্রমাণ সহ দেখ, কিংবা হচ্ছে আপনার সেটার তো প্রমাণ চাইলেই তার অনুসন্ধানেই সাংবাদিকতা করে সেটি তো প্রকাশ করতে পারে। Right. কারণ যেখানে আপনার আহ্বায়ক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দদের নামে যেটা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হয়, সেটা নিয়ে যেখানে আপনার নিউজ করতে পারে, সেই তথ্য যেখানে আসতে পারে, তাহলে এইগুলো তো আরো অনেক বড় নিউজ। সেগুলো নিয়ে কিন্তু আপনার হচ্ছে কোনো সঠিক মানে তথ্য স্বরূপ কিন্তু কোনো দানা হচ্ছে না। ফলে এইটা হচ্ছে আমরা যেটা দেখছি, আমাদের যেখানে একটা রাজনৈতিক একটা খারাপ সংস্কৃতি, যে হচ্ছে বিরোধী পক্ষকে মানে অপর পক্ষকে হচ্ছে ঘায়েল করা, কিংবা হচ্ছে রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে শুধুমাত্র হচ্ছে তার দিকে হচ্ছে বিভিন্ন ধরনের বিতর্ক চাপিয়ে দেওয়া, সেই জায়গাটা আপনারা দেখছি। সার্জিসের বিষয়ে আরেকটি আমাদেরকে বিষয় বলতে হবে যে দেখেন, একটি জেলায় শুধু গাড়ি বহরে হচ্ছে ধরেন হচ্ছে শোডাউন দিয়েছে, সেই জায়গাটি বুঝতে আমাদের কিন্তু প্রায় মিনিমাম 30 থেকে 40টি জেলায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সফর করেছেন। চাঁদপুরে আমাদের হচ্ছে মুখ্য সমন্বয়ক নাসির আব্দুল্লাহ সফর করেছেন। আমি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আমরা নিজেরা পটুয়াখালী, বরিশাল, খুলনা গিয়েছি। সিলেটে আমাদের নেতৃবৃন্দরা সফর করেছেন। প্রত্যেকটা জেলায় সফর করছেন। কোথাও কিন্তু হচ্ছে আপনার এরকম বড় গাড়িবহর হয় নাই, শুধুমাত্র একটি জায়গায় গাড়িবহর হয়েছে। তাহলে 40টি জায়গার শুধুমাত্র একটি জায়গায় হচ্ছে আপনার গাড়িবহরের উদাহরণকে টেনে আপনি বাকি যে 39টি জায়গায় যেখানে আমাদের গাড়িবহর ছিল না, সেই জায়গাটাকে কিন্তু আপনি কিন্তু আবার নোটিশ করতেছেন। তার মানে এটা হচ্ছে যে আমাকে দেখার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিদ্যমান যে রাজনৈতিক যে বড় দল আছে তারা কিন্তু শুধু সমালোচনার দৃষ্টিতে দেখতে চান, কিন্তু আমাদের এখানে যে ভালো দিকটি আছে সেগুলোকে কিন্তু তারা পিক করতে চান না, কিন্তু ভালো দিকগুলোকে কিন্তু তারা সামনে আনতে চান না। কারণ ভালো দিকগুলো যদি চর্চা যদি তাদের দলের ভিতরে কিন্তু শুরু হয়, তরুণ নেতৃত্বদেরকে হচ্ছে মূল্যায়ন করা, তরুণ নেতৃত্বে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাহলে কিন্তু তাদের দলের ভিতরে কিন্তু নিয়ন্ত্রণ রাখাটা কষ্ট হবে। আরেকটা বিষয় না বললেই নয়, দেখেন প্রশ্ন তুলছে যে ইন্টারকন্টিনেন্টালে কেন হচ্ছে আমার ইফতার মাহফিলে আয়োজন করতে হবে। ইফতার মাহফিল অন্যান্য রাজনৈতিক দলগুলো যে দৃষ্টিভঙ্গি থেকে করে, আমাদের ইফতার মাহফিলটা সম্পূর্ণ ভাষাটা পূর্ণ ছিল। আমরা যেটি বলছি যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, রাজনীতিক, আলেম ওলামা, ফ্যাসিবাদ বিরোধী সকল। অন্যান্য দলগুলো করছে কেউ করছে রাজনীতিকদের সম্মানে, কেউ করছে শুধু পেশাজীবীদের সম্মানে, কেউ করছে বিশিষ্টজনদের সম্মানে। তাহলে আমাদেরটা হচ্ছে যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে যেভাবে সকল রাজনৈতিক দলের অবদান আছে, রাজনৈতিক দলের বাহিরে সকল পেশাজীবীদেরও কিন্তু একটা বড় অবদান ছিল, অ্যাক্টিভিস্টদের ছিল, শিক্ষার্থীদের ছিল। ফলে প্রত্যেকটা অংশের মানে আমরা যেভাবে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে দাওয়াত দিয়েছি, ছাত্র দলের সর্বোচ্চ নেতৃত্বকে দাওয়াত দিয়েছি। কারণ মাঠের অবদানের ক্ষেত্রে কিন্তু ছাত্র দলের সভাপতি তিনিও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, ছাত্র শিবিরের সভাপতিকেও দাওয়াত, মানে সকল ছাত্র সংগঠনের নেতৃত্ব, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, যারা অ্যাক্টিভিজম করেন মানে ব্যক্তিগতভাবে তাদের নেতৃত্ব, শ্রমিক সংগঠনের নেতৃত্বতে দাওয়াত দিচ্ছে, এবং শহীদ পরিবার, আহত যোদ্ধা, এবং একই সাথে সকল মিডিয়ার সাংবাদিক যারা ফিল্ডে ছিলেন এবং সম্পাদক লেভেলে আছেন। কারণ ফিল্ডে আমরা দেখছি যারা রিপোর্টিং করে তাদের সবচেয়ে, ফলে আমাদের অনারটা ছিল জুলাইয়ের অভ্যুত্থানে তারা সম্মুখ সারির যোদ্ধা, ফলে তাদেরকে তো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তো আমরা অনার করে ইফতারের আয়োজনটা করব। এবং কিন্তু সেই জায়গাটিতে তারা ফোকাস না করে তারা ফোকাস করেছেন যে এখানকার আর্থিক উৎস, কিংবা হচ্ছে তারা হিসাব দিচ্ছে না একটা আজগবি হিসাব, পার পার্সন 13,000, 14,000, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এবং যারা হিসাবটা দিয়েছে শুনলে অবাক হবেন, তারা কখনো ওইখানে গিয়ে একবেলা খেয়েছে নিজের পয়সা, এমন নজির নেই। এটা আসলে অদ্ভুত ব্যাপার, ব্যক্তিগত বিষয়ের আমরা তো সবসময় বলতে পারবো না। তো ফলে ইফতারের ক্ষেত্রে যেটি হচ্ছে যে এটা আমরা যেহেতু ফ্যাসিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাকে আমরা গুরুত্বভাবেই তাকে আমরা মূল্যায়নটা করতে চাচ্ছি। এবং এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে যে একেবারে ফ্যাসিবাদ বিরোধী সকল স্টেক হোল্ডারদের সম্মানে ইফতার মাহফিলটা হয়েছে, ফলে সেটা সর্বোচ্চ সম্মানের সহিত এটা করার ব্যবস্থা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের রাজনৈতিক দলের বয়স হলো মাত্র 28 দিন, কিন্তু সবার দৃষ্টি আপনারা কি করেন আমরা শুরুতে বলছিলাম, অল্প দিনের মধ্যেই কিন্তু আপনারা প্রচণ্ড সমালোচনা, আক্রমণ শিকার হচ্ছেন এবং আপনাদেরকে বিতর্কিত করার জন্য হেন প্রচেষ্টা নাই, যেটা করা হচ্ছে না। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বলুন অথবা রাজনৈতিক দলের নেতাদের বক্তৃতা বিবৃতিতে আপনাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, অপরিপক্ক বলা, বাচ্চা কাচ্চা বলা, এই ধরনের সম্বোধন করে এক ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের যে নিজস্ব বিতর্ক অনেক রয়েছে সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন এমন হচ্ছে? প্রথমত বিষয় হচ্ছে যে এখানে আমাদের একটা প্রজন্মের গতানুগতিক যে ট্র্যাডিশনাল রাজনীতি চলতেছে তার তো একটা ধারা খুব ভালো করে এখানে এস্টাবলিশড। ফলে তারা নতুনদেরকে কিভাবে গ্রহণ করবে সেই বিষয়ে এখনো তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছে যে কিভাবে তরুণদেরকে স্বাগত জানাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে প্রত্যাশার পারদটা অনেক বেশি এবং যে 100% সৎ এবং স্বচ্ছ প্রক্রিয়াটা আমাদের প্রতি বেশি। তো এটাকে আমরা স্বাগত জানাই এবং এটা দ্বারা প্রমাণ করে যে পুরো জাতি, পুরো দেশ এবং হচ্ছে দেশের মানুষ যে আমাদের প্রতি প্রত্যাশা করছে এবং সেটা কিন্তু এটার মাধ্যমে হয় এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে সৎ থাকার, আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রত্যাশা পূরণের জায়গা থেকে। কিন্তু একই সাথে আমরা কিন্তু যদি শুধুমাত্র এই প্রত্যাশাটা শুধুমাত্র যদি একটি নতুন দলের প্রতি যদি আপনি একটা স্ট্যান্ডার্ড ধরেন, তাহলে সেই একই স্ট্যান্ডার্ডে কিন্তু বিদ্যমান অন্যান্য দলগুলোকে আপনাকে দেখতে হবে। তখন হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন হবে। কিন্তু শুধুমাত্র যদি একটি দলের ক্ষেত্রে যদি আমরা এই স্ট্যান্ডার্ডটাকে ধরে আমি যদি হচ্ছে বিচার করি, তাহলে বাকিরা হচ্ছে এখানে আপনার ব্ল্যাঙ্ক চেকে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন। আপনি প্রশ্ন তুলছেন যে আমাদের এখানের যে 100 গাড়ির শোডাউনের অর্থ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি প্রশ্ন তুলছেন। কিন্তু আমি তো বলতে চাই যে আমাদের নিজেদের দেখা ঢাকার একটি থানা পল্লবী যেটা আমি বলছিলাম যে আপনি বলছিলেন যে প্রায় 2 শতাধিক ক্যাম্প ইফতার বিতরণের জন্য 2 শতাধিক ক্যাম্প করা হয়েছে। তো আমি যদি এখানে ন্যূনতম ধরি যে ঢাকার শুধুমাত্র একটি থানায় বিএনপির পক্ষ থেকে যে একটি থানা 200 ক্যাম্পে ইফতার বিতরণ করে, তার মানে একটা ইফতার বিতরণ ক্যাম্পে যদি 100 লোককেও তারা বিতরণ করে তাহলে ন্যূনতম খরচ 10,000 টাকা, সর্বোচ্চ 200 করলে 20,000 টাকা, গড়ে আমি 15,000 টাকা ধরলে 200 যদি ক্যাম্প হয় তাহলে 15,000 যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে মিনিমাম হচ্ছে আমার 15 লাখ টাকা থেকে 20 লাখ টাকা। তাহলে একদিনে যদি ন্যূনতম 20 লাখ টাকা খরচ করে তাহলে পুরো রমজান মাস জুড়ে 5 থেকে 6 কোটি টাকা শুধুমাত্র বিএনপির মতন বড় দল একটি থানায় হচ্ছে শুধুমাত্র ইফতার বিতরণ করছে। তো সেইখানে তাহলে যার সক্ষমতা আছে সে 5 কোটি টাকা শুধুমাত্র রমজানে করছে, মানে জনসেবা কিংবা হচ্ছে মানুষকে করছে, তাহলে তার এই 5 কোটি টাকা যার খরচ করে তাহলে তার আয়ের উৎস কোথায়? সেই প্রশ্নটিও জাতি করুক। এবং একই সাথে এটা তো শুধু একটি থানা, আপনি যদি অন্যগুলো থানা দেন, বিএনপির কায়কোবাদ হোসেন তিনি প্রায় 2000 গাড়ি নিয়ে শোডাউন দিয়েছে, পুরো ঢাকাকে বন্ধ করছে। এই যে মানে মানিকে দেখানো, মানে শক্তি প্রদর্শনে যে জায়গাটা, তাহলে সেই জায়গাটা থেকে তারা দেখা মানে কম্পারিজনটা এভাবে হচ্ছে আসলে মানে সবাইকে মানে নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড ধরে রাজনৈতিক সবাইকে যদি সেই নির্দিষ্ট সমালোচনার মধ্যে দিয়ে হচ্ছে সবাইকে যদি প্রশ্ন করা হয় তাহলে রাজনৈতিক সংস্কৃতিটা আসলে সম্পূর্ণভাবে পরিবর্তন হবে। আমরা আশা করি আমরাও সেটার জন্য প্রস্তুত, কারণ আমরা বলেছি যে আমাদের শুধুমাত্র একজন 40 জন নেতা আমাদের বিভিন্ন জায়গায় সফর করছেন, এক জায়গায় হয়তো গাড়ির শোডাউন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন সাজিসের বিষয় যেটি হচ্ছে তিনি অভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, ফলে তাকে ঘিরে জনতার কিন্তু অনেক বেশি প্রত্যাশা এবং তিনি গেলে সেখানে জনগণের আশা, তাকে দেখা,
কথা বলার ফলে এই প্রত্যাশার থেকেও কিন্তু তাকে অনেকে কিন্তু নিজস্ব থেকে গাড়ির ব্যবস্থা করে থাকতে পারে কিংবা হচ্ছে জায়গা থেকে। এটা হয় আর কি এটাও সাধারণত। অনেক সময় হয়ে থাকতে পারে। তারপর আমরা বলব যে সেই প্রত্যাশাকে অবশ্যই তাদেরকে বুঝিয়ে হচ্ছে এটাকে ভালো দিকে কনভার্ট করতে হবে এবং আমরা চেষ্টা করতেছি এইজন্য সে যথেষ্ট পরিমাণ উত্তর দিয়েছেন এবং এই যে উত্তর দেওয়ার যে কালচার, সেই কালচারটাই তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে নাই। আমরা আশা করি সামনে সকল রাজনীতিবিদরাই সেই সংস্কৃতিটা সামনে প্রতিষ্ঠা করবেন। আরিফুল ইসলাম আদিফ, আপনাদের সাংগঠনিক ব্যাপারের একটু খোঁজ খবর নিতে চাই। আমরা জানি জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জায়গায় কমিটি করেছিল, এবং জাতীয় নাগরিক পার্টির কমিটিগুলির কি অবস্থা? আমরা সাংগঠনিকভাবে আমরা বলেছি আমাদের প্রথম লক্ষ্যই এখন সাংগঠনিক ভিত্তি মজবুত করা। ইতিমধ্যে আমরা রমজানে যে ইফতার এবং দোয়া মাহফিল হয়েছে, এই সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আমরা যেটা করেছি যে এই মাসে প্রায় আমাদের 30টির মতন জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে প্রায় 2 শতাধিক থানা পর্যায়ে কিন্তু আমাদের ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে এবং দোয়া অনুষ্ঠান হয়েছে। তো ফলে যেটি হচ্ছে যে এটা মোটামুটি একটি প্রাথমিকভাবে আমাদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক এবং আশা করছি আগামী 1 মাসের মধ্যেই আমরা প্রায় 4 শতাধিক উপজেলায় আমাদের সাংগঠনিক আপনাকে জেলা কমিটি করেছেন? আমরা জেলা কমিটি এখনো শুরু করিনি। আমরা ঈদের পরপরই আমাদের হচ্ছে জেলা এবং মহানগর, উপজেলা এবং থানা পর্যায়ে কমিটি গঠনগুলো আমাদের শুরু। এখানে একটা প্রশ্ন উঠেছে, যেটা আপনারা আপনাদের নেতৃত্বে সব তরুণদের রাখছেন, এবং এটা আনঅফিশিয়ালি বলা আছে যে 50-এর মধ্যে বয়স থাকবে, এটা এরকম। একটু আমাদের জি। ভালো করে মানে সেটা হচ্ছে নেতৃত্বের বয়সের ক্ষেত্রে সেটা নাগরিক কমিটিতে ছিল জি। যে আমরা সর্বোচ্চ 50 বছর পর্যন্ত আমরা একটা ব্যারিয়ার দিয়েছিলাম, কিন্তু পার্টির দলের ক্ষেত্রে কিন্তু বয়সের কোনো নির্দিষ্ট ব্যারিয়ার নাই। এখানে 55 হতে পারে, 60 হতে পারে, এটা ডিপেন্ড করবে আমরা যখন যে ইউনিটের কমিটি দিব ওই ইউনিটে সর্বোচ্চ যে যোগ্যতা সম্পন্ন, সেটা বয়স তার 40 হতে পারে, 50 হতে পারে কিংবা 60, যে বয়সই হোক না কেন সর্বোচ্চ যে যোগ্যতা সম্পন্ন তাকেই ওই জেলা, মহানগর কিংবা উপজেলার নেতৃত্বে তিনি আসবেন। আর আমাদের ইতিমধ্যে একটি অ্যাডভাইজরি প্যানেল করার বিষয়ে আলাপ করা হচ্ছে, যাদের একটু সিনিয়র যারা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু সরাসরি মাঠে সময় দিতে পারবে না, কিন্তু আমাদেরকে তাদের অভিজ্ঞতা দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করবেন। তো এই অভিজ্ঞতা নিয়ে আমাদের একটি অবশ্যই উপদেষ্টা প্যানেল হবে, যেটা তাদের আমাদের সংগঠনে সরাসরি তারা যুক্ত থেকে কাজ করবেন। এটাও আমাদের ঈদের পরপরই এই কমিটিটা গঠনের প্রক্রিয়াটা আমাদের এগিয়ে যাবে আর কি। এখন ধরুন একটা জেলা কমিটি আপনারা করলেন, সেখানে একজন আহ্বায়ক নিয়োগ দিলেন যিনি খুব অভিজ্ঞ কিন্তু অন্য দল থেকে আসা, সেরকম হতে পারে? না, অন্য দল থেকে আসার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা স্পষ্ট আগেই করেছি যে আওয়ামী লীগ এবং হচ্ছে আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল এবং জাতীয় পার্টি, এর ব্যতীত অন্য যে কোনো রাজনৈতিক দলের যদি কেউ নেতৃত্ব তার সংশ্লিষ্ট থাকে সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের বাধা নেই। আর একই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আবার একটা বিষয়, সেটা হচ্ছে যে জুলাই আগস্টে আমরা দেখেছিলাম বিশেষ করে অনেক ছাত্রলীগ নেতৃত্ব মানে জুলাই আগস্টে কিন্তু পদত্যাগ করছে এবং আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগ যে গণহত্যার সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তকে অস্বীকৃতি জানিয়ে যারা আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে, সেই আন্দোলনের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে তো আপনার হচ্ছে অবশ্যই অবদানকে তাকে আপনার হচ্ছে মূল্যায়ন করতে হবে। ফলে এই বক্তব্যটা এইটাই যে শুধু যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত যারা আওয়ামী লীগের সাথেই ছিল, মানে আগস্টের পরে যদি আওয়ামী লীগ থেকে পরিবর্তন হতে চায় সেটার কিন্তু সুযোগ নেই। মানে পরিবর্তনটার তার প্রমাণটা আগস্টের আগে তাকে অবস্থানটা দেখাতে হবে যে আমি আগস্টের সরকার পতনের আগেই হচ্ছে আমার আওয়ামী লীগের সমালোচনা করে আওয়ামী লীগ থেকে আমার পদত্যাগ করেছি। তো সেই জায়গা থেকে আমাদের অন্য দল হলে সেটার ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমরা উৎসাহ দেই নতুন রাজনীতিবিদদের, আমাদের প্রতি আমাদের একটি উৎসাহ থাকবে। একটা বিষয় সংকট তৈরি হয়েছে, সেটা সংস্কার নিয়ে। আমরা লক্ষ্য করলাম যে সংস্কার কমিশনগুলো যে ধরনের সংস্কার চেয়েছে তাদের বেশিরভাগ সুপারিশে আপনাদের একমত রয়েছে। অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি কিন্তু একটা মেজর অংশেতেই দ্বিমত পোষণ করেছে। এখন প্রশ্ন হলো, আমরা লক্ষ্য করছি আপনারা যা যা চান বিএনপি তাই বিরোধিতা করছে একটা মেজর অংশে, সেটা গণপরিষদ নির্বাচন বলুন, স্থানীয় সরকার নির্বাচন আগে বলুন, জুলাই প্রক্লেমেশন বলুন, যাই বলুন না কেন, দ্বিতীয় রিপাবলিক বলুন। এখন প্রশ্ন হলো, যদি এরকম একটি বড় দল এগুলোর বিরোধিতা করে তাহলে আপনারা এগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? কিন্তু মানুষের প্রত্যাশা ছিল এই সরকার আমলের এর সুরাহা হোক। এটি একটি বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সেই বারবার বিরোধিতা বলেন কিংবা অবস্থান পরিবর্তনের জায়গা বলেন, সেটি কিন্তু জনগণ কিন্তু দেখছে এবং জনগণের যে প্রত্যাশা
জনগণ হয়তো সংগঠিত হয়ে এইটার জন্য মাঠে হয়তো সরাসরি নামতেছে না, বা সবসময় আপনার মাঠে জনগণের কিন্তু রায়ের কিন্তু একটি হিসাব আছে। সেই রায় কিন্তু জনগণের যখন সুযোগ পাবে সেখানে কিন্তু তারা সেই রায়টা প্রদান করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে সংস্কার বিষয় যেটি বারবার আসছে, বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বারবার বক্তব্য বলছেন যে সংস্কারগুলো করা হবে, আমরা ক্ষমতায় গেলে সেই সংস্কারগুলো রাখা হবে না। তো এইগুলো কিন্তু হচ্ছে তরুণ নেতৃত্ব বা তরুণ যারা ভোটার এবং তারাও দেখছেন, এবং একই সাথে যারা আমাদের সাথে রাজনৈতিক ভাবে যারা হচ্ছে সংযুক্ত হচ্ছেন তারাও কিন্তু এই বিষয়গুলো দেখছেন। যদি তারা একান্ত সংস্কার না চান, যে বিষয়গুলো তারা ব্যক্ত করেছেন, কোন কোন বিষয়গুলো সংস্কার চান, কোন কোন বিষয়গুলো সংস্কার চান না, গণ অভ্যুত্থানকে এখন পর্যন্ত বিদ্যমান অনেকগুলো দলই ধারণ করতে পারে নাই। কারণ হচ্ছে যে তাদের পুরনো মানে অভ্যুত্থানের পূর্বের তাদের যে রাজনৈতিক একেবারে নিয়ম নীতি কিংবা সংস্কৃতি আছে সেই থেকে বিন্দু মাত্র কিন্তু তারা কিন্তু সরে আসেননি। অর্থাৎ একটা গণ অভ্যুত্থানের আগে বিএনপি যেভাবে 31 দফা দিয়েছিল, এখন একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরও সেই একই 31 দফাকে হচ্ছে টেনে নিয়ে আসা, মানে অভ্যুত্থানকে কেন্দ্র করে বিএনপির চিন্তার জায়গায়, বিএনপির রাজনৈতিক সংস্কৃতির জায়গায় কোনো ধরনের পরিবর্তন তারা কিন্তু করেন নাই। এখন আপনি বলতে পারেন যে 31 দফা কি ভুল কি সঠিক, সেই ভুল সঠিক বিচারে আমি যাব না। 31 দফা যখন তৈরি করা হয়েছিল তখন বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি যেটা ছিল, এখন বাংলাদেশের পরিবেশ প্রেক্ষাপট রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু ডিফারেন্ট। ফলে পুরনো সেই জিনিসটা টেনে আসা মানে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা এখনো প্রস্তুত না। আবার একই সাথে আমাকে যদি জামাতের দিকে বলেন যে অভ্যুত্থান পরবর্তীতে তাদের নেতৃত্বের জায়গার থেকে যে সংস্কৃতি যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে দেখি নাই। ফলে আমি যেটি বলবো যে তাদের যে 31 দফা তারা বলছেন, ইতিমধ্যে তাদের ভিতরে প্রায় 10 থেকে 15টি আছে তারা সংস্কার কমিশন করবে, যেগুলো সরকার অলরেডি সংস্কার কমিশন করে ফেলছে। অর্থাৎ বলা চলে যে বিএনপির 31 দফার 15 থেকে 20 দফা অলরেডি সরকার শুরু করছেন। তাহলে সরকার শুরু করলে সেই কাজটি যদি সরকার করতে থাকে, সেটিকে বাধা দেওয়া মানে হচ্ছে যে আপনি আসলে এটিকে একটা রাজনৈতিক রেটরিক জায়গা থেকে দফা আকারে দিয়েছেন, পরিবর্তনের সংস্কৃতিটা আসলে আপনি চাচ্ছেন না, যেটা তার এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হয়। আবার একই সাথে দেখেন তারা বলছে যে ন্যূনতম সংস্কার নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক, অর্থাৎ নির্বাচন কিভাবে সঠিক হবে সুষ্ঠু হবে সেই ক্ষেত্রে তারা প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু একই সাথে আবার তাদের কথা হচ্ছে যে নির্বাচনের কাজ শুরু করে দিতে হবে। তাহলে নির্বাচন কমিশন মাত্র সংস্কারের সুপারিশ করছেন, কি কি সুপারিশ করছেন সেই সুপারিশগুলা রাজনৈতিক দলগুলো একমত হবেন এবং পরিবর্তন করে নির্বাচনের ট্রেন শুরু হবে। কিন্তু তারা নির্বাচনী ট্রেন কিন্তু পুরনো নিয়মে শুরু করতে চাচ্ছে না, অর্থাৎ পুরনো যে লাইন আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের রেখে যাওয়া যে এই কারণে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, সেটি হলো যে কেউ কেউ প্রশ্ন উঠিয়েছেন, যেটা আমরা এই টকশোতে আরো কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি, সেটি হলো যে এই ফেসিস্ট বিরোধী শক্তিগুলো যারা একত্রে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং ফেসিস্টকে তাড়াতে সমর্থন হয়েছে আপনাদের নেতৃত্বে, কিন্তু এখানে দুটো দিক ছিল। তরুণরা চেয়েছিল নতুন বাংলাদেশ, আর কেউ কেউ চেয়েছিল রেজিম চেঞ্জ। তাহলে তো মিলল না, কারণ রেজিম চেঞ্জই তো সব সমস্যার সমাধান নয়। এটা রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তন বা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়নি। কারণ শুধুমাত্র যদি নির্বাচনের জন্য যদি মানুষ জীবন দিতে প্রস্তুত থাকতো, তাহলে তো সেটা 7ই জানুয়ারি নির্বাচনকে বয়কট করে মানুষ রাস্তায় চলে আসতো, সেটি কিন্তু হয় না। মানুষ কিন্তু নির্বাচনের বয়কট করছে, কিন্তু একই সাথে আবার রাস্তায়ও নামে না। অর্থাৎ দুইটা জিনিস, মানে অর্থাৎ আপনার তার বয়কট পর্যন্ত তারা করেছে এবং রাস্তায় কিন্তু নামে না। ফলে যেটি হয়েছে যে মানুষ রাস্তায় নামছে, কিন্তু এখানে যখন দেখেছে ফ্যাসিবাদ সরাসরি মানুষকে হত্যা করতেছে একেবারে নির্বিচারে, মানে দল মত নির্বিচারে যেই রাস্তায় নামছে তাকে হত্যা করে, তখন কিন্তু মানুষ রাজপথে নেমে আসছে এবং ফ্যাসিস্টকে কিন্তু তাড়াতে সক্ষম হয়েছে। ফলে এখানকার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে যে ক্ষমতার পালাবদলের শান্তিপূর্ণ কিন্তু কোনো ওয়ে নাই। সেটি কিন্তু বিএনপিও কিন্তু এখন পর্যন্ত উদাহরণ দেখাতে পারেনি। আওয়ামী লীগ তো একেবারে উদাহরণ দেখাতে না পেরে একেবারে তারা এখান থেকে রাজনীতি থেকে উৎখাত হয়ে গেছে। ফলে তারা যেভাবে বলছে যে তাদেরকে বিশ্বাস করা ক্ষমতার পিসফুল ট্রানজিশনটা, সেটারই কিন্তু একটা সুন্দরভাবে সমাধান যদি না হয়, তাহলে এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির কিন্তু এই সংঘাতপূর্ণ জায়গাটা কিন্তু থেকে যাবে এবং সেটা জাতি হিসাবে আমাদেরকে অনেক পিছিয়ে দিবে। ফলে আমি যেটি আশা করব যে আমাদের এখানকার বিদ্যমান সকল রাজনৈতিক দল অংশীজন যারা রাজনীতি ভাবছেন, রাজনীতিবিদ, তাদেরকে এই জায়গায় অন্তত আসা উচিত যে রাজনীতিতে মানে নির্বাচনে পেশি শক্তির প্রদর্শন, কালো টাকার উড়াউড়ি কিংবা হচ্ছে এই যে ভোটারদেরকে প্রভাবিত করা, নির্ভয়ে তাকে ভোট প্রদান বাধা দেওয়া, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার পরিবর্তন যদি না হয়, তাহলে দেখা গেছে দিন শেষে মাফিয়া যারা কালো টাকার মালিক হয় তাদের হাতেই রাজনীতি থাকবে, যারা ভালো
মানসিকতা নিয়ে রাজনীতি আসছেন তাদের জন্য কিন্তু রাজনীতি পথটা এখনো কিন্তু সেই সঠিক মানে সেই পথটি এখনো অনেক সহজ কঠিন, হবে না, সহজ কঠিন হবে হবে না। না। আরিফুল ইসলাম আদিব, আওয়ামী লীগকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে দেশে, সেটা অনেকটা এখন প্রকাশ্যই, এবং সাধারণ মানুষ কিন্তু জেনে গেছে কারা এদেরকে পুনর্বাসন করতে চায়, কারা চায় না। একটি প্রশ্ন এসেছে মোটা দাগে, সেটি হলো যে এই সরকার কাদের সরকার? এই গণ অভ্যুত্থানের সরকার। আরও খুব প্রান্তিকভাবে কেউ কেউ বলে তরুণদের সরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই বিষয়টিতে এই সরকারও এক ধরনের নড়বড়ে অবস্থানে। তারা আসলে স্পষ্ট করে কিছু বলতে চায় না। কখনো বলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, এবং শেষ পর্যন্ত শেষ দিকে তো বলেই দেওয়া হয়েছে যে আমরা এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করব না। এখন আপনারা চাচ্ছেন এই দলটিকে হয় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক অথবা নিষিদ্ধ করা হোক। আমাদের স্পষ্ট অবস্থান যে এই আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই দলটি আর রাজনীতি করতে পারবে না। এখন প্রশ্ন হলো, আপনারা শুরু থেকে একটা নীতিগত অবস্থান নিয়েছেন, সরকার কেন নড়বড়ে? আরেকটি হলো, এই বিরোধী দল তারাও কেন এই বিষয়ে স্পষ্ট বলছে না? মানে তারা আওয়ামী লীগের ব্যাপারে সরকার একটা অবস্থান নিচ্ছে না, আর রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে, কিন্তু সেটি এই দলটির খানিকটা অনুকূলে। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র সন্ত্রাসী দল না, গণহত্যাকারী দল। রাইট। এবং জাতিসংঘের যে রিপোর্ট প্রকাশ করছে সেখানে কিন্তু দেখেছে যে আওয়ামী লীগ গত জুলাই আগস্টে আন্তর্জাতিক অপরাধের তারা সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। ফলে আন্তর্জাতিক অপরাধ মানে হচ্ছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে বেশ কিছু মানুষের রাইটস আছে, সেই অধিকারগুলো যখন লঙ্ঘন হয় এবং সেটা যারা সংগঠিত করে তাদেরকে ওই অপরাধে কিন্তু অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয়। ফলে আওয়ামী লীগের গণহত্যাকারী দল, সন্ত্রাসী দল হিসাবে তার অপরাধটা শুধু দেশ না, আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত। ফলে আওয়ামী লীগের কোনো ধরনের ন্যূনতম, ফলে আপনি একটি রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার বিষয়ে আপনি বলতে পারেন, কিন্তু সন্ত্রাসী দল, গণহত্যাকারী দল এবং আন্তর্জাতিক অপরাধী দলকে আপনি কোনোভাবেই তাকে রাজনৈতিক অধিকার চাওয়ার সামিল করতে পারেন না। এখন বিষয় যেটা হচ্ছে, গত 15 বছর ধরে আওয়ামী লীগের রেখে যাওয়া যে এস্টাবলিশমেন্ট আছে, সেই এস্টাবলিশমেন্ট আপনার পুলিশ প্রশাসনে আছে, আমলাতন্ত্রে আছে, সেনাবাহিনীতে আছে, এবং একই সাথে আপনার রেখে যাওয়া সেই জায়গাগুলো কিন্তু আপনার মিডিয়াতে আছে। সব ফলে জায়গায় তার এই যে রেখে যাওয়া যে এস্টাবলিশমেন্ট, আপনি তো একটি তথ্য দেখেছেন যে পুলিশের আমাদের যে চাহিদা, দেশের আইন শৃঙ্খলার জন্য চাহিদা হচ্ছে 1,20,000 পুলিশ বাহিনী সদস্য দরকার। সেখানে তারা নিয়োগ করছে টোটাল 1,90,000, অর্থাৎ 70,000 বেশি নিয়োগ করেছে শুধুমাত্র তার নিজস্ব দলের দলীয়করণ করার জন্য। তেমনিভাবে আপনি দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক সময় ডিপার্টমেন্টে কিংবা মিডিয়াতে দেখবেন আপনি, বিশেষ করে সরকারি যে মিডিয়াগুলোতে আছে, যে লোকবল দরকার 5 জন, সে নিয়োগ দিচ্ছে হচ্ছে 13 জন। মন্ত্রণালয়ে আপনি দেখেন যে পদ ফাঁকা নেই, তারপরে ধরেন সচিব, মানে একটা সচিব দিয়ে চলে, তারপরে ধরেন আরো হায়ারার্কি তৈরি করে, অতিরিক্ত সচিব, তার উপরে আরো হায়ারার্কি তৈরি করে পদ তৈরি করা হচ্ছে, তা শুধুমাত্র তাদেরকে হচ্ছে পদবিতে রাখার জন্য এবং দলের প্রতি আনুগত্য রাখার জন্য। রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি প্রথম দিকে তারা এক ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। তো এখন এই মুহূর্তে যেটি আমাদের কাছে মনে হচ্ছে, সবগুলো রাজনৈতিক দলই কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করছেন। বিএনপির থেকেও তারা বারবার বলছে তাদের যে আওয়ামী লীগ দল হিসাবে কিংবা মার্কা হিসাবে যেন নির্বাচন করতে না পারে, কারণ তারা গণহত্যাকারী দল। জামাতের কাছ থেকে সেই অবস্থান থেকে ইসলামী আন্দোলন বলেছেন, হেফাজত বলেন, বাম গণতান্ত্রিক জোট, কিন্তু সকলে কিন্তু সেই জায়গাটি বলছেন। ফলে যারা দল হিসাবে রাজনৈতিক দলকে গণতান্ত্রিক অধিকার দিতে চান, তারা কিন্তু এক ধরনের ভুলের মধ্যে আছে এবং তারা আসলে চোখ বুজে আছেন। মানে এখানে একটা গণহত্যা হয়েছে, সেখানে একটি মানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেই জায়গাটি দেখেও না দেখার ভান করছেন। ফলে যারা দেখে না দেখার ভান করবেন তাদের বিষয় কিন্তু জাতি কিন্তু সুস্পষ্ট কিন্তু ভাবে তাদেরকে চিহ্নিত করছে, তাদেরকে দেখে নিচ্ছে। যে ফলে যারা টকশোতে বসে আওয়ামী লীগের বিষয় বলবে যে কেন তারা নির্বাচন করতে পারবে না, কেন চিল্লাচিল্লি করবে, কেন তাকে আপনি রাজনৈতিক চর্চা, আরে ভাই আওয়ামী লীগের রাজনৈতিক চর্চা তো হচ্ছে গণতান্ত্রিক চর্চা না, তারা গণহত্যাকারী দল, তারা সন্ত্রাসী দল, তাদের স্বাভাবিক কোনো একটা রাজনৈতিক সংগঠন এবং প্রচন্ড রকম হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। বরং শেখ হাসিনা যে বিগত 20 বছর এখানে রাজনীতি করছে, তার পরিবারের হত্যার প্রতিশোধ পরায়ণ হয়ে রাজনীতি করছে। ফলে তাদের রাজনীতিটা হচ্ছে প্রতিশোধের, এবং আরো ভালো করে বলে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ
ঠিক রেখে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কিভাবে ওই প্রতিবেশী রাষ্ট্রের পলিসি অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায় সেই অনুযায়ী তারা হচ্ছে রাজনীতি করে। ফলে দিল্লির প্রেসক্রিপশনের কোনো দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে সেটি কিন্তু আর সম্ভব হবে না। ফলে আমাদের রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্টভাবে অবস্থান সিদ্ধান্ত নিতে হবে এবং সেটি সরকারকে স্পষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা কিন্তু অনেকে বারবার বলেছেন যে সরকার হচ্ছে এই সরকারদের প্রতি খুবই অনুগত কিংবা হচ্ছে জায়গা, সেখানে আমরা কিন্তু প্রতিবাদ যখন দিয়েছি, আমরা কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। তিনি যেভাবে নরম সুরে হচ্ছে আওয়ামী লীগ বিষয়ে বক্তব্য দিয়েছে সেটি কোনোভাবেই হচ্ছে আসলে প্রত্যাশিত ছিল না। ফলে অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগ হচ্ছে সেখানে তাদের নিজস্ব মার্কায় হচ্ছে সন্ত্রাসী করার আবারও সুযোগ পাবে, সংগঠিত হওয়ার সুযোগ পাবে, সেটার সুযোগ নেই। যদি বলে যে কেউ ভালো আওয়ামী লীগ থেকে থাকে, ভালো আওয়ামী লীগ থেকে তাহলে 5ই আগস্টের পূর্বে তার অবস্থান দেখাতে হবে। না, এখানে একটা প্রশ্ন আছে যে ভালো যদি হয় তাহলে তার পক্ষে আওয়ামী লীগই তো করা সম্ভব নয়। যে এটি আপনি শুধু মানে এই বক্তব্যটি বাংলাদেশে এক ধরনের প্রবাদ বাক্য হিসেবে ইস্টাবলিশড, যে আপনি দেখবেন যে মানুষ না আওয়ামী লীগ, অর্থাৎ কোনো আওয়ামী লীগের পক্ষে মানুষ হওয়া সম্ভব না, কিংবা যারা মানুষ তাদের পক্ষে আওয়ামী লীগ করা সম্ভব না। এটি কিন্তু আপনার মানে একেবারে চায়ের দোকান থেকে শুরু করে একেবারে কিন্তু প্রতিষ্ঠিত যে মানুষটা আওয়ামী লীগ। ফলে এই যে জায়গাটিতে যদি কেউ চিন্তা করে যে না ভালো আওয়ামী লীগ, রিফাইন আওয়ামী লীগ, সেটি আসলে বারবার সম্ভব হবে না। বরং আওয়ামী লীগকে এখানকে তার মার্কায় তার দল হিসাবে আপনি কি হিসাবে দিবেন? শেখ হাসিনা সেখানে দিল্লিতে বসে আপনার হচ্ছে দল চালাবে, তো দিল্লিতে বসে দল চালালে কি সেটি কি হবে নাকি? কোনোভাবেই হয় না, এটা সম্ভবই না। অন্য দেশের সহযোগিতা একটা দল চলবে, এটা কিভাবে মানা যায়? সেটি কোনোভাবেই হচ্ছে আপনার জাতি মেনে নেবে না। ফলে আমরা যেটি বলবো যে যত দ্রুত রাজনৈতিক দলগুলো এবং সরকার জায়গা থেকে আওয়ামী লীগ নৌকা বৈশাখ সিদ্ধান্ত হবে, তত দ্রুত দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আরিফুল ইসলাম আদিব, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।